এদিকে কাব্য মাইশার দিকে নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। হঠাৎই কাব্য বলে উঠল, কি শাস্তি দেয়া যায় বলতো? না, কোনো শাস্তি দেওয়া লাগবে না, আমি আর তোমায় ভাইয়া ডাকবো না। তা ঠিক আছে, কিন্তু এখন যে ভাইয়া ডাকলি তার জন্য তো একটা শাস্তি তোকে পেতেই হবে। আর তার সাথে দুপুরেও তুই আমায় প্রচুর রাগিয়েছিস, তার শাস্তিও তোকে পেতে হবে। কাব্যর কথা শুনে ভয়ে ঢোক গিললাম আমি। তারপর কাঁপা কাঁপা গলায় বললাম, বিশ্বাস করো, দুপুরে যেটা হয়েছে তাতে আমার কোনো দোষ ছিল না। ওই আবির ভাইয়া না বুঝে করেছিল। তারপর আমি তো তাকে বলে দিয়েছি আমার বিয়ে হয়ে গেছে, আর তোমার মতো এত সুন্দর ছেলেরে রেখে অন্য কারোর দিকে তাকাবো কেন? জোরপূর্বক হেসে, সত্যি বলছিস? একদম সত্যি বলছি। এখন তাহলে একটা কিস কর। কাব্যর কথা শুনে আমার চোখ রসগোল্লার মতো হয়ে গেল। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো, কি তুই কি কানে শোনস না? হঠাৎই কাব্য আমার দুগাল চেপে ধরে বলল, তুই কবে বুঝবি পাগলি? কি বুঝবো? আমার মাথা বুঝবি, তোকে কিছু বুঝতে হবে না। তোকে যেটা করতে বলেছি সেটা কর। না, আমি পারবো না, আমি ওগুলো পারি না। তুই পারবি না? না, সত্যি পারবি না? আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, আমি ওসব পারি না। আচ্ছা, গালে করলে চলবে? চলবে। তারপর আর কি, মাইশা তার চোখ বন্ধ করে মাথা নিচু করে আস্তে করে কাব্যর গালে চুমু দিল। প্রথমে বাম গালে, তারপর ডান গালে, তারপর কপালে। এইভাবে কাব্য হাতের ইশারায় মাইশাকে বলছিল, আর মাইশা বেচারি আর কোনো উপায় না পেয়ে তাই করছিল। হঠাৎই কাব্য মাইশার মাথা ধরে মাইশার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে নিল। ঘটনাটা হঠাৎ করে হওয়ায় মাইশা পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। মাইশা কি হচ্ছে তা সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। পরক্ষণে বুঝতে পেরে কাব্যর কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ সে। বেশ কিছুক্ষণ পর কাব্য মাইশাকে ছেড়ে দেয়। কাব্যর কাছ থেকে ছাড়া পেতে মাইশা জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলো। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে বলল সে, এটা কি হলো? বিনিময়ে কাব্য কিছু বলল না মাইশাকে। তীব্রভাবে নিজের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে সূর্যের আলো মুখে পড়তে ঘুম ভাঙল কাব্যর। মাথাটা ঝিমঝিম করছে তার। হঠাৎই বুকের ওপর ভারী কিছু অনুভব করায় নিচের দিকে তাকালো। মাইশাকে তার বুকের ওপর শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো কাব্য। হঠাৎই কাব্য কাল রাতে ঠিক কি হয়েছিল তা মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুই মনে পড়ল না তার। সে আস্তে করে মাইশাকে ছাড়িয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাহিরে বেরিয়ে আসলো কাব্য। মাথাটা প্রচণ্ড বেগে ভার হয়ে আছে তার। কাব্য তার মাথাটা ধরে সোফায় বসে পড়ল। কিছুক্ষণ পর সোফা থেকে উঠে নিচে চলে গেল। হঠাৎ ঘুম ভাঙল আমার। পাশে কাব্য না থাকায় আমি বুঝতে পেরেছি ভাইয়া উঠে চলে গেছে। তারপর আমিও বিছানায় ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বেরিয়ে আসতে কাব্য ভাইয়াকে বিছানায় দেখতে পেলাম। আমি কিছু বললাম না, চুপচাপ তাওয়াল নিয়ে মুখ মুছতে লাগলাম। হঠাৎই কাব্য ভাইয়া বলে উঠল, মাইশা, কাল রাতে আমার কিছু কি হয়েছিল? কাব্যর কথা শুনে আমি বুঝে গেছি ভাইয়ার কিছু মনে নেই। যাক, ভালো হয়েছে। আমি হালকা হেসে বললাম, কই না তো। তুমি কালকে ড্রিঙ্ক করে এসেছিলে। এটা কিন্তু ঠিক নয়। তুমি জানো কালকে তুমি তোমার মধ্যে ছিলে না, আর এসব ছাইপাশ খাবে না। আমি কিন্তু এগুলো খাও না। কিন্তু তুমি তো এগুলো খাও না, কাল কেন খেয়েছিলে? মাইশার কথা শুনে কাব্য নিজে অবাক। সত্যি তো সেই সব খায় না। আর তার যতদূর মনে পড়ে, কালকে লাবণ্যর দেওয়া শুধু সফট ড্রিঙ্কসই খেয়েছিল। তাহলে কি ওটাই কিছু মেশানো ছিল নাকি? অফিসে বসে আছে কাব্য আর ভাবছে তার সাথে কাল ঠিক কি হয়েছে। কিন্তু যতবারই ভাবার চেষ্টা করছে ততবারই ব্যর্থ সে, কারণ তার কিছু মনে পড়ছে না। শুধু এতটুকুই মনে পড়ছে, লাবণ্যর দেওয়া ওই জুসটা খাওয়ার পরেই তার কেমন একটা লাগছিল। কিন্তু লাবণ্য কেন তাকে এটা ভেবেই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমন সময় রুমে ঢুকলো রিয়াদ। রিয়াদ ভিতরে ঢুকে বলল, কি অবস্থা, কেমন আছোস তুই এখন? ভালো, কিন্তু তুই জানলি কেন? তুই ভুলে গেলি? কাল রাতেই তোর সাথে আমার কথা হয়েছিল,
আর আমি তোকে বাড়ি পৌঁছে দিলাম। ও আচ্ছা, আমার কাল কি হয়েছিল বলতো? আমার না কিছু মনে নেই। সব ভুলে গেছিস? হুম, অবশ্য ভুলে যাওয়ারই কথা। কালকে রাতে তুই ড্রিঙ্ক করেছিলি, তাও হাই লেভেলের। রিয়াদের কথা শুনে কাব্য অবাক। রিয়াদ আবার বলে উঠল, কাল রাতে আমার বিশ্বাসই হচ্ছিল না যে তুই ড্রিঙ্ক করেছিলি। কাব্য চিন্তিত স্বরে বলল, বিশ্বাস কর রিয়াদ, কাল রাতে কি করে কখন এসব খেয়েছিলাম আমি বুঝতে পারিনি। আমি শুধু লাবণ্যের দেয়া সফট ড্রিঙ্কস খেয়েছিলাম। কিন্তু সফট ড্রিঙ্কস খেলে নেশা হওয়ার কথা নয়, কাব্য হয়তো ভুল করে খেয়ে ফেলেছিলি। রিয়াদের কথা শুনে ছোট্ট করে বলে উঠল, হয়তো। তা এখন বল কি খাবি তুই, চা না কফি? এখন কিছু খাবো না, আমার জরুরি কিছু কাজ আছে। কালকের বিষয় নিয়ে একটু চিন্তিত ছিলাম, তাই তোকে দেখতে এসেছি। এই বলে কাব্যর সাথে হাত মিলিয়ে চলে যায় রিয়াদ। এদিকে কাব্য কিছুতেই কিছু বুঝতে পারছে না। এমন রুমে আসে কাব্যর বাবা। আগে বিজনেসের সব কাজ উনি করতেন, এখন কাব্য করে আর উনি ওনার চেয়ারে বসে থাকে। কাব্য তার বাবাকে ভিতরে আসতে দেখে অবাক হয়ে বলল, বাবা তুমি, কোনো কাজ ছিল? তোকে কিছুদিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। কেন? কেন আবার ঘুরতে যাবি তুই মাইশাকে নিয়ে? সেটা কিসের জন্য দরকার? আর মাইশার পড়াশোনা নষ্ট হবে এতে। এখন যার দরকার নেই বাবা, আমরা পরে একসময় যাব। না, এখনই যাবি তোরা। শোন, বেশি দূরে কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের পুরনো বাগান বাড়ি থেকে ঘুরে আয়। কিন্তু বাবা, আমি কোনো কিন্তু টিন্তু শুনতে চাই না। তোকে যেটা বলেছি সেটা কর। আমি তোর রেণু খালাকে ফোন করে বলে দিয়েছি, সে সব গুছিয়ে রাখবে, আর কালকেই যাবি তোরা। বিনিময়ে কাব্য আর কিছু বলতে পারল না। এই মুহূর্তে কাব্যর মাথায় অন্য কিছু ঘুরছে আর মনে হাসছে সে। ছাদে বসে আছি আমি আর তানিশা। ভালো লাগছে না কিছু। হঠাৎই সামনে থাকা আম গাছের দিকে চোখ গেল আমার। আম দেখলে লোভ লাগে আমার। হঠাৎই তানিশার মাথায় একটা চাটি মেরে বললাম, দোস্ত আম খাবি? আম কোথায়? কেন? ওই যে গাছে। তানিশার সামনে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, যার গাছ সে দেখলে প্রচুর বকবে। আরে ধুর, বকবে না, আর দেখবে তারপর তো। না না না, আর ভাইয়া জানলে প্রচুর মন্দ বলবে। চুপ কর তো তুই, কেউ জানবে না, চল। না আমি যাবো না, তুই যাবি তো শ্বশুর যাইবে। আমার শ্বশুরেরই নিয়ে যা, তারপর আমি যাবো না। তানিশা চল, একটু রেগে। দেখ কেউ দেখলে প্রবলেম হবে। কেউ দেখবে না, চল। এই বলে তানিশার হাত ধরে এক প্রকার জোর করে নিয়ে আসলাম। নিচে নেমে গাছটার কাছে যেতে আরও লোভ লাগলো আমার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে তানিশাকে বলে উঠলাম আমি, গাছের কাছে তো চলে এসেছি, এখন পারবো কিভাবে? সেটা তুই জানিস। অনেকক্ষণ ভেবে বললাম, গাছে উঠতে হবে। না, তুই চুপ কর, তুই এখানে দাঁড়া, আমি উঠছি, কেউ আসলে আমি বলবি। না শোন মাইশা, লাগবে না, তার চেয়ে চল বাসায় যাই, ভাইয়া জানলে। চুপ কর তো, আম আমাকে নিতেই হবে। এই বলে ওড়নাটা কোমরে বেঁধে উপরে উঠতে লাগলাম আমি। আস্তে আস্তে উপরে উঠে একটা আম এনে মারলাম তানিশার দিকে। তারপর আর একটা মারলাম। পরপর 5টা মারার পর এমন সময় গাছের মালিক চেঁচিয়ে উঠল। সাথে সাথে গাছ থেকে লাফ মেরে আমি তানিশা দৌড়ে আমাদের আর পায়কে। গাছের মালিক আসতে আসতে আমরা দৌড়ে সোজা ছাদে চলে গেলাম। তারপর দুজন মিলে জোরে জোরে শ্বাস ফেলে একসাথে হেসে দিলাম। তারপর বলে উঠলাম আমি, কেমন ছিল বল? ঠিকই ছিল, কিন্তু ভাইয়া জানলে। কখন থেকে শুধু ভাইয়া ভাইয়া করছিস? তোর ভাইয়াকে ভয় পাইস নাকি? কিছুটা কাঁপা গলায়। তুই ভাইয়াকে ভয় পাস কি পাস না তা তো আমার ভালো করেই জানা আছে। কালকে তো ভার্সিটি থেকে এসে দৌড়ে আমার রুমে। হয়েছে, চুপ কর, এখন তাড়াতাড়ি আমগুলো কাট। তারপর দুজন মিলে আম বানিয়ে খেলাম, আর দুপুর এভাবেই কেটে গেল। রাতে ডাইনিং টেবিলে বসে সবাই মিলে ডিনার করছি। এমন সময় মামা বলে উঠলেন, মাইশা, কালকে তুই আর কাব্য আমাদের বাগান বাড়ি যাচ্ছিস। কেন আব্বু? এমনি যাবি, আর শোন, পুরো বাড়ি ঝাড়ু দিস। কি, আমি ঝাড়ু দিতে যাবো? আমি যাবো না, ইনোসেন্ট মুখ করে। আমার কথা শুনে হেসে দিল মামু। তারপর বলল, আরে মজা করছিলাম। এদিকে কাব্য বিড়বিড় করছে, তোমার মজায় বাবা ওর জন্য সাজা করে দিব। এই বলে মনে মনে হাসলো কাব্য। রাতে আমি আর কিছু বললাম না। অবশ্য এর আগেও আমি বাগান বাড়িতে গিয়েছিলাম, তবে বহু বছর আগে। এখন কিছু মনে নেই।
আবার যাব ভাবতে মজা লাগছে আমার। তার সাথে কাব্য আর আমি শুধু এটা ভেবে কিছুটা ভয় লাগছে। রাতে ডিনার শেষ করে রুমে ঢুকতে কাব্য ভাইয়া বলে উঠল, তা চুরি করা আম খেতে খুব মজা ছিল না তাই না? ভাইয়ের কথা শুনে রীতিমতো ভয়ে কেঁপে উঠলাম আমি। এই রে, জানলো কেমনে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কিসের আম? কই, আমি আর তানিশা ছাদে বসে আম খাই নাই তো। ও, তার মানে ছাদে বসে লুকিয়ে লুকিয়ে খেয়েছিস? ভাইয়ার কথা শুনে আমি একদম বোকা বনে গেলাম। যা অতিরিক্ত ভয় পেয়ে মুখ ফসকে কি বললাম আমি, এখন তোকে কে বাঁচাবে মাইশা? কিন্তু ভাইয়া কি করে জানলো? এদিকে কাব্য ভাবছে তখন মাইশাকে দৌড়ে ছাদে যাওয়ার কথা। দুপুরে কাব্য কিছু কাজে বাড়ি এসেছিল। তখন বাড়ি থেকে ফেরার পথে মাইশাকে দৌড়াতে দেখে অবাক হয় সে। আর হাতে আম দেখে কাব্যর আর বুঝতে বাকি রইল না ও কোথায় থেকে আম পেড়েছে। এসব ভেবে কাব্য বলে উঠল, কি হলো, কথা বলছিস না কেন? কাব্যর কথা শুনে হাত মোচড়াতে মোচড়াতে বললাম আমি, না মানে সরি জামাই। মাইশার কথা শুনে কাব্য অবাক হয়ে বলল, কি বললি তুই? কই না তো কিছু বলিনি, আজকের মতো সরি। বিনিময়ে ভাইয়া কিছু বলল না, চুপচাপ শুয়ে পড়ল। কাব্যর কাজে অবাক হলাম আমি। সত্যি সত্যি কিছু বলল না? বাহ বাহ বাহ, খুব ভালো। এই বলে নাচতে নাচতে শুয়ে পড়লাম আমি। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। মামনি সব কিছু গুছিয়ে রেখেছিল। গাড়ি চালাচ্ছে কাব্য, আর আমি কাঁচের জানালা ভেদ করে বাইরে তাকিয়ে আছি। আমাদের গাড়ি এসে থামলো বড় একটা গেটের সামনে। কাব্য গাড়ির হর্ন বাজানোর সাথে সাথে রহিম চাচা বড় গেট খুলে ফেললেন। গেট খোলার সাথে সাথে কাব্য আবার গাড়ি চালাতে শুরু করলো। ভিতরে ঢুকে সামনে তাকাতেই মুখ থেকে জাস্ট বেরিয়ে আসলো, ওয়াও, কাব্য ভাইয়াদের বাগান বাড়ি এত সুন্দর হয়ে গেছে জানাই ছিল না আমার। পুরো রাস্তা চারদিক ঘিরে আছে অসংখ্য ফুল গাছ। চারপাশে রয়েছে আমার সবচেয়ে ফেভারিট ফুল লাল গোলাপ। গোলাপ ছাড়াও আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। চারপাশে ফুলের গন্ধে মন হয়ে যাচ্ছে ফুরফুরে। কাব্য ভাইয়া গাড়ি থামাতে আমি নেমে গেলাম গাড়ি থেকে নেমে জোরে এক নিঃশ্বাস নিলাম। ফুলের গন্ধে পুরো মন ভরে যাচ্ছে আমার। হঠাৎ একটা গোলাপের দিকে চোখ গেল আমার। অসম্ভব সুন্দর দেখতে লাল গোলাপ। আমি সামনে গিয়ে যেই না ফুলটা ধরতে যাব, এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, ফুল গাছেই সুন্দর, হাতে নয়, তাই ফুল ছিঁড়বি না। মনে মনে ভেবেছিলাম ফুলটা ছিঁড়ে মাথায় লাগাবো, কিন্তু আমার ইচ্ছেতে এক বালতি পানি ঢেলে দিল কাব্য ভাইয়া। অবশ্য কথাটা সত্যি বলেছে, কিন্তু ভিতরে ভিতরে খারাপ লাগলো। আমি আর কিছু না বলে চুপচাপ সামনে এগোতে লাগলাম। মাইশার কাজ দেখে কাব্য একবার ফুলটার দিকে তাকিয়ে মুচকি হেসে ভিতরে চলল। বাড়ির ভিতরে ঢুকে দরজা খুলতেই রেণু খালা এসে বলল, কেমন আছো মাইশা মামনি? ওনার কথা শুনে মুচকি হাসলাম আমি। তারপর বলে উঠলাম, খুব ভালো, তুমি কেমন আছো? আমার কথা শুনে খুশি হলেন উনি। তারপর বলল, আমিও ভালো আছি, তোমরা উপরে যাও, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এমন সময় কাব্য এসে হাজির। কাব্য রেণু খালাকে দেখে বলল, কেমন আছো তুমি? এই বলে জড়িয়ে ধরল কাব্য মহিলাকে। মহিলা খুব খুশি হয়ে বলল, খুব ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, এখন তোমার সাথে থেকে আরো ভালো থাকবো। তা তো থাকবি। এখন উপরে যাও, আমি খাবারের ব্যবস্থা করছি, আর তোমাদের ব্যাগ নামানোরও ব্যবস্থা করছি। ঠিক আছে, এই বলে কাব্য চলে আসলো উপরে। আমি আসলাম ভাইয়ার পিছনে। পুরো বাড়ি দেখে বোঝা যাচ্ছে কালকেই হয়তো পুরো বাড়ি পরিষ্কার করেছে উনি। পুরো বাড়িটাই খুব সুন্দর আর পরিপাটি করে সাজানো। আমি আর ভাইয়া রুমে ঢুকলাম। কাব্য রুমে ঢুকে গিয়ে বিছানায় বসে পড়ল, আর আমি পুরো রুমে চোখ বোলাচ্ছি। রুমটা খুব সুন্দর করে গোছানো, তবে জিনিসপত্র দেখে বোঝা যাচ্ছে এগুলো অনেক বছরের পুরনো ফার্নিচার। এত বড় বাড়িতে কি করে রেণু খালা একা থাকে, আমার তো এখনই ভয় করছে। বাড়িটা অনেক বছর আগের পুরনো, তো একটু ভয় ভয় করছে। আর এত বড় বিশাল বাড়িতে শুধুমাত্র 3 জন মানুষ। আমার ভাবনার মাঝে কাব্য বলে উঠল, কি এত ভাবছিস তুই? না তেমন কিছু না, ভাবছি এত বড় বাড়িতে রেণু খালা কি করে একা থাকে। বাড়ির সামনের দিকটা খোলামেলা হলেও ভিতরে কেমন যেন আমার খুব ভয় ভয় লাগছে। কাব্য আমার কথা শুনে হাসলো। ওনার হাসি দেখে বললাম, এতে হাসার কি আছে? না কিছু নেই বলে কাব্য ওয়াশরুমের দিকে চলে গেল।
হঠাৎই পেছন থেকে ফিসফিস করে আমার কানের কাছে এসে বলল, মাইশা। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভয় পেয়ে চমকে উঠলাম। পিছনে তাকাতেই দেখলাম কাব্য হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না, ফিসফিস করে আমাকে ভয় দেখাতে চাচ্ছে। আমি একটু ভীতু স্বরে বললাম, এসব কি? তুমি দেখছো তো আমি ভয় পাচ্ছি, তার উপর তুমি আবার ভয় দেখাচ্ছ কেন? আমার কথা শুনে কাব্য ভাইয়া হেসে বলল, সরি, আসলে কি বলতো, তোকে ভয় পেতে দেখলে আমার হেব্বি লাগে। এই বলে আবারও হাসলো ভাইয়া। আমি ভীতু স্বরে বললাম, আমাকে ভয় পেতে দেখে তোমার তো মজা লাগবেই। বিনিময়ে ভাইয়া ছোট করে সরি বলে চলে গেল ওয়াশরুমে। এমন সময় দরজার কাছে এসে বলল কেউ, আপনাদের ব্যাগ। আমি সামনে গিয়ে দেখলাম একটা ছেলে, খুব একটা বয়স হবে না, তবে আমার চেয়ে বড়। আমি তার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, ওই খাটের উপর রেখে দিন। আমার কথা শুনে ছেলেটি খাটের উপর ব্যাগগুলো রেখে আর কিছু না বলে চলে গেল। ছেলেটির যাওয়ার পরে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি চলে আসলাম ব্যাগের কাছে। তারপর ব্যাগটা খুলে কিছু জামা কাপড় বের করে রাখলাম বিছানার ওপর। এমন সময় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো কাব্য ভাইয়া। ওনাকে দেখে হা হয়ে তাকালাম। এই মুহূর্তে ভাইয়াকে অসম্ভব সুন্দর লাগছে। চুলগুলো ভিজে গেছে, এখনও সারা শরীরে পানি আছে অল্প অল্প। দেখে বোঝা যাচ্ছে শাওয়ার নিয়ে এসেছে ভাই। ভাইয়া চুল মুছতে মুছতে বলল, ওভাবে তাকে আছিস কেন? হঠাৎ করে ভাইয়ার এমন কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম আমি। তারপর আমতা আমতা করে বললাম, ইয়ে না মানে? তোর ইয়ে মানে ছাড়া আর কিছু আসে যায় না? না তেমন কিছু না, আসলে কি বলতো, ওখানে একটা পাখি বসেছিল, সেটার দিকে তাকিয়েছিলাম। এই বলে খাটের পর থাকা সাদা রঙের চুড়িদার নিয়ে চলে গেলাম আমি ওয়াশরুমে। এদিকে কাব্য আর কিছু না ভেবে তৈরি হতে লাগলো। বেশ কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে চলে আসলাম আমি। এখন অনেকটা ফ্রেশ লাগছে। ওয়াশরুম থেকে বেরোতেই টাওয়াল নিয়ে চুল মুছতে লাগলাম আমি। এদিকে কাব্য এক ধ্যানে তাকিয়ে আছে মাইশার দিকে, অদ্ভুত এক চাহনি তার। কাব্য তাড়াতাড়ি তার চোখ নামিয়ে নিল, তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আমার জন্য খাবার নিয়ে আয়। হঠাৎ করে ভাইয়ার এমন কথা শুনে আমি পুরো কেঁপে উঠলাম। আমি তো ভুলে গেছিলাম রুমে ভাইয়া আছে। আমি অবাক হয়ে বললাম, আমি? তুই স্যার আর কেউ আছে এখানে? না মানে রেনু খালা তো বললো আমাদের জন্য খাবার আনছে। তাতে কি হয়েছে? তুই গিয়ে এখান থেকে খাবার নিয়ে আয়। আমি আর কিছু না বলে তাওয়ালটা বিছানায় পাশে রেখে চললাম নিচে। সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখলাম টেবিলের উপর বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে রেখেছে রেনু খালা। আমি নামতে উনি বলে উঠলেন, তুমি একা কেন মামুনি? কাব্য বাবা কোথায়? আসলে ভাই উপরে বসে খাবার খাবে। তুমি এখনো কাব্যকে ভাইয়া ডাকছ? সরি থুক্কু, তুমি আবার বলো না ভাইয়াকে। মুখ ফসকে বেরিয়ে গেছে আমার কথা শুনে হেসে বললেন উনি, ঠিক আছে। তারপর একটা ট্রেতে কিছু খাবার দিয়ে দিল আমার হাতে। তারপর আমিও খাবারগুলো নিয়ে চললাম উপরে। রুমে ঢুকে দেখলাম ভাইয়া ল্যাপটপ নিয়ে বসে আছে। আমি খাবারগুলো সামনে রেখে বললাম, তোমার খাবার। ভাইয়া আমার কথা শুনে আমার দিকে না তাকিয়ে বলে দিল, খাইয়ে দে। কাব্যর কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, কি? তুই কি কানে শুনিস না? না মানে আমি তোমায় খাইয়ে দেব? না তুই দিবি না, তোর পাশে যে ভূতটা আছে সে দিবে। ভাইয়ার কথা শুনে কিছু ঘাবড়ে গেলাম, কারণ ছোটবেলা থেকে এই ভূতেদের প্রচুর ভয় পাই আমি একবার আশেপাশে তাকে বললাম, আমি খাইয়ে দিব না বলিনি তো? তুমি এসব ভূত টুত কোথায় পাচ্ছ? একদম ভয় দেখাবে না আমায়। তুই কি ভূতের নাম শুনে ভয় পাচ্ছিস নাকি? কে বলেছে আমি ভয় পাচ্ছি? কাপা কাপা গলায় বললাম। এতটুকু বলে কাব্যর পাশে বসে পড়লাম। তারপর কাব্যকে খাইয়ে দিতে লাগলাম আমি। ভিতরে ভিতরে আমি প্রচুর পরিমাণে ভয় পাচ্ছি। এত ভয় কেন লাগছে আমার বুঝতে পারছি না। কাব্যকে সব খাবার খাইয়ে দিলাম। তারপর ভাইয়া বলে উঠল, এখন থেকে রোজ আমার জন্য খাবার রুমে নিয়ে আসবি আর খাইয়ে দিবি। আর শোন, তুই গিয়ে খাবার খেয়ে এসে আমার মাথাটা একটু টিপে দিবি, এখন যে আমার কাজ আছে। আমি হানা কিছু না বলেই চুপ করে চলে আসলাম। বাইরে বেরিয়ে এসে, শালা আমি পারব না তোর মাথা টিপে দিতে। আমার কি কাজের মাইয়া পাইছস? আর কে দিবে তোকে রোজ রোজ খাইয়ে? পারুম না আমি, একা পাইয়া এখন তার সুযোগ নিতাস? শালা হনুমান বান্দর। এমন সময় পেছন থেকে কাব্য বলে উঠল, এই তুই কি বললি? কাব্যর কথা শুনে আত্মা কেঁপে উঠল আমার। এই রে, শুনে ফেলল নাকি? শুনে ফেললে এখন আমার কি হবে? এখন আমায় কে বাঁচাবে? বিছানায় বসে ভাইয়ার মাথা টিপছি আমি, আর মিস্টার কাব্য আরামে ঘুমিয়ে আছে। ইচ্ছে তো করছে মাথার সব চুল ছিঁড়ে ফেলি,
পাক্কা 2 ঘন্টা যাবত মাথা টিপছি আমি, হাতের আঙুল সব ব্যথা করছে আমার, কিন্তু এই শয়তানটার তার দিকে কোনো হুঁশ নেই। তখনকার ছোট্ট ভুলের জন্য এত বড় শাস্তি পেতে হবে আমায় বুঝতে পারিনি। ভাগ্য ভালো, শেষের 2টা শব্দই শুনেছিল, আর তাতেই আমার এই অবস্থা করেছে। সব শুনলে না জানি কি করতো আমায়। আমি একটু কাঁদো কাঁদো গলায় বললাম, জামাই হইছে, আর পারুম না আমি, হাত ব্যথা করছে, এইবারের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমায় কিছু বলবো না, সরি। কাব্য আমার কথা শুনে কিছুটা অবাক হয়ে বলল, তুই কি বললি? আমিও ভাইয়ার কথা শুনে আনমনে বলে দিলাম, কি বলছি তোমায়? জামাই বলছি। তুমি তো সেদিন রাতে বলেছিলে জামাই ডাকতে, আজ থেকে তোমায় ওই নামেই ডাকবো। কেমন যেন নামটা ডাকতে ভালো লাগে আমার। কি? আচ্ছা শোনো না, কি বলছি ভাইয়ার, একটু কাছে গিয়ে। কি? আর তুই কাছে আসছিস কেন? তেমন কিছু না, শোনো না, আজ থেকে তোমায় জামাই বলে ডাকবো, আর এইবারের মতো মাফ করে দাও, কথা দিচ্ছি, আর তোমায় গালাগালি করব না, একটু ন্যাকা স্বরে বললাম। ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে বললাম, ঠিক আছে। আমি কাব্য ভাইয়ের কথা শুনে খুশি হয়ে দৌড়ে বিছানা থেকে নেমে চলে গেলাম নিচে। উফ, এতক্ষণ পর শান্তি, শালায় পুরো হাতটা ব্যথা বানিয়ে দিল। এতটুকু বলে জিহ্বায় কামড় দিলাম আমি, তারপর তাড়াতাড়ি ওখান থেকে সরে পড়লাম। এদিকে কাব্য বিছানায় শুয়ে ভাবছে, তুমি যে আর কত সরি বলবে মাইশা যেন, এই বলে হাসলো কাব্য। এমনিতে একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছে কাব্য, 2 ঘন্টা যাবত বসিয়ে রেখেছে। এসব ভেবে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল কাব্য। বাড়ির চারিদিকটা ঘুরে দেখছি আমি, চারপাশটা অসম্ভব সুন্দর। বাড়ির পিছন দিকে রয়েছে বড় বড় সব গাছপালা, আর একটু অন্ধকার। অনেকগুলো গাছ একসাথে থাকার কারণে এমনটা হয়েছে। এখন প্রায় দুপুর 3টা বেজে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে, এতটাই অন্ধকারে ঘেরা পিছনটা। আর সামনের দিকে এগোলাম না, এমনিতেই কেমন যেন ভয় লাগছে এখানে। এমন সময় আচমকা পিছন থেকে কেউ বলে উঠল, আপু, তোমায় কাব্য ভাইয়া ডাকছে। আচমকা এমনটা হতে আমি পুরো কেঁপে উঠলাম। পরক্ষণে পিছনে তাকিয়ে সেই ব্যাগ এনে দিয়েছিল যেই ছেলেটা, তাকে দেখতে পেলাম। আমি জোরপূর্বক একটু হাসি দিয়ে বললাম, ঠিক আছে। ছেলেটিও আর কিছু না বলে চলে গেল। এই ছেলেটি কেমন যেন হঠাৎ করে আসে, আর আমি চমকে যাই। তারপর তাড়াতাড়ি করে চললাম আমি কাব্য জামাইয়ের কাছে, না জানি আবার কি বলবে। রুমে ঢোকার সাথে সাথে কাব্য বলে উঠল, আজকে তুই আমার জন্য রান্না করবি। কাব্যর কথা শুনে আমি অবাক হয়ে চেঁচিয়ে বললাম, কি? শোন, আমি কিন্তু একটা কথা একবারের বেশি 2বার বলতে পছন্দ করি না, তোর জন্য বলা লাগে বারবার। রান্না করবি, বুঝতে পারছস? মাংস রান্না করবি, খুব সুন্দর করে করবি, রান্না ভালো না হলে তোর খবর আছে। কিন্তু আমি তো রান্না করতে পারি না, ওসব আমি জানি না। জানিস না, শিখে নিবি, রেণু খালার আছে না। তাই আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা, রাতে তোর হাতের রান্না খাবো আমি। আর একটা কথা, রেণু খালার কাছ থেকে শুধু জেনে নিবি রান্না, কিন্তু তুই একা করবি, বুঝতে পারছস? যদি দেখছি রেণু খালা তোকে রান্না করে দিয়েছে, তাহলে তো বুঝতেই পারছিস কি হবে। তোকে রাতের বেলা ওই আমাদের বাড়ির পিছনে রেখে আসবো। কাব্যর কথা শুনে ভয়ে ঢোক গেলাম আমি। এনাকে বিশ্বাস নেই, চাইলে রেখেও আসতে পারে। এজন্যই বলেছিলাম আমি প্যাক করিস না। যেই জেনেছে তুই ভয় পাচ্ছিস, সেই থেকে ব্ল্যাকমেল করছে এসব ভেবে। আমি জাস্ট হাঁ হয়ে চুপ করে বেরিয়ে আসলাম বাইরে। এখন কি করব আমি তো রান্না করতে পারি না, তাও আবার মাংস। ওহ নো, এখন কি করব আমি? কাব্য আমাকে একা পেয়ে এত কিছু করবে, আগে জানলে আমি কখনই আসতাম না। মামনি, তোমার ছেলে আমায় পাগল বানিয়ে ছাড়বে। এমন সময় কাব্য চেঁচিয়ে বলল, তাড়াতাড়ি করিস। আমি আর কিছু না ভেবে চুপচাপ নিচে চলে আসলাম। রান্নাঘরে দাঁড়িয়ে আসছি, কি করব কিছু বুঝতে পারছি না। কি করে মাংস রান্না করে তা আমি জানি না। এজন্যই মা বারবার বলতো, মাইশা একটু রান্না বান্না শেখ। কিন্তু তা শিখবি কেন? শিখলে তো মোবাইল টিপার সময় পাবি না। এখন বোঝ তুই মাইশা, দৌড়। এমন সময় পিছন থেকে রেণু খালা বলে উঠলেন, কি হলো মাইশা মামুনি, তুমি রান্নাঘরে কিছু কি লাগবে? রান্না করব। উনি আমার কথা শুনে অবাক হয়ে বলল, কি? কেন, আমি আসছি তো। তুমি বলো কি খাবে, আমি রান্না করে দিচ্ছি। এমন সময় কাব্য ভয়ে বলে উঠলেন, একদম না, আজকে রান্না মাইশা করবে। রেণু খালা কাব্যর কথা শুনে বলে উঠলেন, কিন্তু? কোনো কিন্তু নয়, তুমি শুধু ওকে বলে দাও কি করে মাংস রান্না করে, তারপর আর কোনো কাজ নেই তোমার।
তুমি গিয়ে রুমে বসে থাকবে আর এখানে মাইশা একা রান্না করবে। রেনু খালাও আর কিছু বলতে পারলেন না কাব্য ভাইয়ের মুখের ওপর। তারপর কাব্য ভাইয়ের কথা মতো রেনু খালা আমায় বললেন কি করে রান্না করতে হবে, তারপর চলে গেলেন তারা। কিন্তু কি বলল আমি তো বুঝতেই পারলাম না, এখন রান্না কেমনে করবো। সবার আগের ফ্রিজ খুলে মাংস বের করলাম আমি। তারপর কাটাকাটি শুরু, জীবনে যা করিনি আজ তা করতে হচ্ছে। কান্নার রোল পড়ে গেল পেঁয়াজ কাটতে কাটতে। সব কিছু গুছিয়ে নিতে আমার পুরো সন্ধ্যা পেরিয়ে গেল, এখন রান্নার পালা। রেনু খালা কি বলল সব তো ভুলে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছি। হঠাৎই ইউটিউব আন্টির কথা মনে পড়ল, সাথে সাথে নাচতে নাচতে বলে উঠলাম, জিও মাইশা, এই আইডিয়াটা এতক্ষণে কেন আসলো না। তারপর আর কি ইউটিউব আন্টিদের একটা ভিডিও দেখে রান্না করতে শুরু করে দিলাম। না জানি কেমন হবে রান্না, আল্লাহ মালুম। 8:30 কাব্য ভাইয়ের রুমে খাবার নিয়ে দাঁড়িয়ে আমি আছি। খেয়ে জানে কেমন হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। কাব্য তার ল্যাপটপটা বিছানার উপর রেখে বলল, নিয়ে আয়, আমায় খাইয়ে দে। আমিও কিছু বললাম না, চুপচাপ খাবার নিয়ে বসে পড়লাম বিছানায়। তারপর বললাম, বলছি কি, খাবার যদি ভালো না হয় তাহলে কি সত্যি সত্যি আমায় ওই পিছনে রেখে আসবে? ভাইয়ার কথা শুনে চোখ মুখ লাল হয়ে গেল আমার। এই রে, খাবারটা যেন ভালো হয়। বিশ্বাস বলে খাবার খাওয়াতে শুরু করলাম আমি। প্রথমবারে ভাইয়ার রিয়াকশন দেখে কিছু বুঝলাম না আমি, তাই নীরব স্বরে বললাম, কেমন হয়েছে? খারাপ হয়নি। ভাইয়ের কথা শুনে একটা ছোট্ট শ্বাস ফেললাম আমি। যাক বাবা, আমার আর ভয় নেই কোনো। তারপর আমি আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়াতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর ভাইয়াকে খাইয়ে দিলাম সব খাবার, তারপর চলে গেলাম নিচে। তারপর আমি রেনু খালাও একসাথে খাবার খেলাম। উনিও প্রশংসা করলো আমার। সবই ইউটিউব আন্টির কামাল, জিও আন্টি। রাত 10টা, বিছানায় শুয়ে আছি আর কাব্য ভাইয়া পাশে নাক টেনে ঘুমাচ্ছে। এই বাগান বাড়িটা গ্রাম দিকে হয়, খুব একটা রাত না হলেও বোঝা যাচ্ছে গভীর রাত। ঘুম আসছে না চোখে। এদিকে বাতাসে পর্দা উঠছে আর হঠাৎ হঠাৎ কেমন একটা শব্দ হচ্ছে। বারবার এমনটা হতে ভয় লাগছে ভীষণ। রুমের লাইট অফ থাকায় আরও ভয় লাগছে। চারিদিকে কুটকুটি নীরবতা, ভয় লাগছে ভীষণ। হঠাৎই বাইরে থেকে কেউ একটা জোরে শব্দ করে চেঁচিয়ে উঠল। আমি তো ভয় শেষ, কি করব কিছু বুঝতে না পেরে মাঝখান থেকে কোলবালি সরিয়ে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ভয়ে হাত পা কাঁপছে আমার। ছোটবেলা থেকে একা রুমে ঘুমাতে আর এই ভূতেদের প্রচুর ভয় পাই আমি। মাঝে মাঝে তো আমি রুমের লাইট জ্বালিয়েই ঘুমাতাম। এদিকে কাব্য আচমকা মাইশা তাকে জড়িয়ে ধরতে কিছুটা অবাক হলেও পরক্ষণে মনে মনে খুশি হয়ে সেও জড়িয়ে ধরল মাইশাকে। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আমার। চারিদিকে পাখিদের আওয়াজ, সকালের এই স্নিগ্ধতার আলোতে পুরো রুম আলোতে ভরে গেছে। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। হঠাৎই ভাইয়ের দিকে চোখ গেল আমার। ঘুমিয়ে আসছে বেঘরে সে। হঠাৎই মনে পড়ল যে আমি কাব্যকে জড়িয়ে ধরে আছি। তাড়াতাড়ি সরে আসতে নিলে বুঝতে পারলাম কাব্য আমায় জড়িয়ে ধরে আছে। এখন কি করব? হঠাৎই কাব্যর মুখের দিকে চোখ গেল আমার। কি সুন্দর লাগছে, সূর্যের আলো ভরা রশ্মিতে আরও অনেক বেশি সুন্দর লাগছে কাব্যকে। ইচ্ছে তো করছে কাব্যর গালে ছোট্ট একটা চুমু দেই। পরক্ষণে মনে হলো যদি বুঝে যায় তাহলে আমার কি হবে। এসব আলতু ফালতু ভাবনার মাঝে হঠাৎ ভাইয়া একটু নড়ে উঠল। সাথে সাথে আমি আমার চোখ খিচে বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে চোখ খুললাম আমি। কাব্য এখনো ঘুমিয়ে আছে। সেই সুযোগে আস্তে আস্তে কাব্যকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে পড়লাম আমি। তারপর চলে গেলাম ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। তারপর নিচে চলে গেলাম। এর ভিতর কাব্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। তারপর আমরা তিনজনে একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে কাব্য আমার আবার রুমে চলে গেল। কাব্য ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি কারণ আমি কিছু বলতে চাই। এমন সময় কাব্য ভাই বলে উঠল, কি হলো, কিছু বলবি? মানে? এত মানে না করে তাড়াতাড়ি বলে ফেল। বলছিলাম কি, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। যা, আমি কি বারণ করেছি তোকে? না মানে তুমি যাবে আমার সাথে? একা একা ভয় না থুকু লাগছে না? কেন, রেনু খালাকে নিয়ে যা। উনি গেলে কি আর তোমায় বলতাম নাকি? মনে মনে, না মানে উনি যাবে না, ওনার কাজ আছে, তাই তুমি চলো প্লিজ, চলো জামাই। আচ্ছা ঠিক আছে চল।
ভাইয়ের কথা শুনে খুশি হলাম আমি। তারপর আর কি ভাইয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম আমি। জায়গাটা খুব সুন্দর, গ্রামীণ এক রাস্তা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দর সুন্দর খালবিল আর নদী। মাটির রাস্তায় চারপাশে রয়েছে ছোট থেকে বড় করে বড় বড় সব ধরনের গাছ। তাদের মাঝখানে রয়েছে ছোট্ট ছোট্ট কিছু ঘরবাড়ি। ফসলের জন্য রয়েছে চারপাশে বিশাল বিশাল মাঠ। হঠাৎই চোখ গেল সামনে থাকা খেজুর গাছের দিকে। একটা লোক রসের হাঁড়ি নামাচ্ছে, যা দেখে মুখে পানি চলে আসলো আমার। আমি ভাইয়ার হাত ধরে বললাম, চলো না আমরা রস খাই। আচমকে এমনটা হতে কাব্য প্রথমে ঘাবড়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, তুমি খুব ভালো, এই বলে ভাইয়াকে টানতে টানতে নিয়ে গেলাম আমি। এদিকে কাব্য মাইশের এমন বাচ্চামো দেখে মনে মনে হাসছে খুব, আর ভাবছে আসলে একটা বাচ্চা মেয়ে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ওই লোকটার কাছে। তারপর আমি খেয়েও ভাইয়া খেলো না। একদম খাঁটি রস খেতে সত্যি খুব মজা। অবশ্য আমি কোনোদিন খাইনি, জাস্ট ফিল গাইস। আমার খাওয়া শেষ হলে ভাইয়া লোকটাকে কিছু টাকা দিল। তারপর আমরা আবার সামনে এগোতে লাগলাম। ভোরের এই সুন্দর মুহূর্ত আমার সত্যি খুব ভালো লাগছে। পাক্কা 2 ঘন্টা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম আমরা। আমি আর হাঁটতে পারছি না, পা ব্যথা হয়ে গেছে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আর যাব না, চলো বাড়ি ফিরে যাই। আমার কথা শুনে ভাইয়া বলে উঠল, কেন, আর ভালো লাগছে না? না তেমন কিছু নয়, অনেক দূরে চলে এসেছি, এখন পা ব্যথা করছে, পরে আবার আসবো, এখন চলো। ভাইয়া আর কথা বাড়ালো না। আমরা দুজনে আবার পিছনে হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতে আমার পা চলছে না, একদম অবশ হয়ে গেছে মনে হয়। তারপর যথাসম্ভব হাঁটার চেষ্টা করছি আমি, কিন্তু আমি ব্যর্থ। এদিকে কাব্য বুঝতে পেরেছে মাইশার চলতে পারছে না। সে পিছনে গিয়ে মাইশাকে কোলে তুলে নিল। আচমকা কেউ কোলে তুলে নেওয়াতে আমি পুরো ঘাবড়ে গিয়ে তার শার্টের হাতা খামচে ধরলাম। মিটমিট করে তাকিয়ে দেখলাম কাব্য আমায় কোলে তুলে নিয়ে হাঁটছে। কাব্য ভাইয়ের এমন কাজ, আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি। আমি বললাম, এসব কি করছো? লোকে দেখলে কি বলবে? নামাও আমায়। থামবি তুই? ভাইয়ের ধমক শুনে আমি চুপ, আর কোনো কথা বললাম না। বেশ কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছালাম বাড়িতে। ভাইয়া আমায় দরজার সামনে নামিয়ে দিয়ে উপরে চলে গেল। হঠাৎই মনে হলো আমার যেমন পায়ে ব্যথা করছে, ভাইয়েরও তো নিশ্চয়ই করছে। তার ওপর অর্ধেক রাস্তা আমি কোলে তুলে নিয়ে এসেছে। এই ভেবে কিছু একটা বানাতে গেলাম রান্নাঘরে। হাতে গরম তেল আর সাথে রসুন একসাথে গরম করে দাঁড়িয়ে আছি আমি কাব্য ভাইয়ের রুমে। আর ভাইয়া বিছানায় চুপ করে শুয়ে আছে। আমি কোনো কিছু না ভেবে ভাইয়ার পায়ে ওগুলো লাগাতে দিতে লাগলাম। আচমকা কারো হাতের স্পর্শ পায়ে লাগায় কাব্য কেঁপে উঠল। চোখ খুলে মাইশাকে দেখে চমকে গিয়ে বলল সে, কি করছিস তুই? তেমন কিছু না, তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি তোমার পায়ে মালিশ করে দিচ্ছি, তোমার পায়ের ব্যথা কমে যাবে, এটুকু বলে ভাইয়ের পায়ে মালিশ করে দিতে লাগলাম আমি। কাব্য আর কিছু বলল না, কারণ সত্যি সত্যি তার পায়ে প্রচুর ব্যথা করছে। আর মাইশা যখন নিজ ইচ্ছাতে আসছে, তাহলে আর ক্ষতি কি? মাইশার কাজে খুশি কাব্য। দেখতে দেখতে 10 দিন কেটে গেল। এই 10 দিনে প্রচুর কাজ করিয়েছে কাব্য ভাইয়া। রান্নাটা ওই একদিনই করেছিলাম, কিন্তু খাবার খেয়ে দিতে প্রতিদিনই হয়েছে। সবই ঠিক ছিল। প্রতিদিন ওই আচমকা চিৎকারে করে ওঠার ব্যাপারটা বুঝলাম না। প্রতিদিন এই বিষয়টা নিয়ে ভয়ে থাকতাম আমি। আর প্রতিদিন ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমানো লাগতো। তবে এই 10 দিন খুব সুন্দরভাবে কেটে গেছে। এখন ভাইয়াকে অসম্ভব ভালো লাগে আমার। কেন লাগে জানি না। আচ্ছা, আমি কি ভাইয়াকে ভালোবেসে ফেলেছি নাকি? এসব ভাবনার মাঝে হঠাৎই কাব্য ভাইয়া মাথায় টোক্কা দিয়ে বললাম, এত কি ভাবছিস তুই? না কিছু না। তা তৈরি হ? তা তৈরি তো, চল এখন। চলো। এই বলে আরেকবার রুমটার চারিদিকে তাকিয়ে চলে আসলাম আমি। কেমন যেন একটা মায়া পড়ে গেছে। সবাইকে বিদায় জানিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছি। আর ভাইয়া গাড়ি আনতে গেছে। এমন সময় রেণু খালা বলে উঠলেন, আবার আসবে কিন্তু। অবশ্যই আসবো। এদিকে কাব্য গাড়ির কাছে আসতেই সেই ছেলেটি কাব্যর সামনে এসে বলল, ভাইয়া আবার আসবেন কিন্তু। আবার আসবো। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। বলছি কি ভাইয়া, আপনি প্রতিদিন রাতে আমায় চিৎকার দিতে কেন বলতেন? ছেলেটির কথা শুনে কাব্য বলল, সিক্রেট। এটুকু বলে মুচকি হেসে কাব্য গাড়ি করে বেরিয়ে আসলো। আর ছেলেটি কাব্যর কথার আগা মাথা কিছু বুঝতে না পেরে হ্যাবলার মতো তাকিয়ে রইল। সবাইকে টাটা দিয়ে চলে আসলাম আমরা। ভাইয়া গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি। সত্যি খুব সুন্দর কেটেছে এই 10 দিন।
এদিকে কাব্য ভাবছে চিৎকার দেওয়ার আসল কাহিনী, চিৎকার না দিলে কি প্রতিদিন মাইশা ভয় পেয়ে জড়িয়ে ধরতো আমায়? এসব ভেবে মনে মনে হাসলো কাব্য। হঠাৎ করে ভাইয়াকে হাসার কারণ বুঝলাম না আমি, কিছু জিজ্ঞেস না করে আমিও চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎই গাড়ি থামিয়ে দিল কাব্য। ভাইয়া, আমরা কি এসে পড়েছি? সামনে তাকিয়ে দেখলাম একটা মাঝ রাস্তা, কিন্তু ভাইয়া মাঝ রাস্তায় গাড়ি থামালো কেন? হঠাৎ করে মাঝপথে গাড়ি থামানোর বিষয়টা বুঝলাম না আমি। হঠাৎই কাব্য বলে উঠল, নাম। আমরা এখানে কেন থেমেছি? এক জায়গায় যাব। কোথায়? নাম আগে, তারপর বলছি। গাড়ি করে যাওয়া যাবে না? না। এত কথা কেন বলছিস তুই? তোকে মেরে ফেলবো না? একটু রেগে। আরে রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি বলেছি। এই বলে গাড়ি থেকে নেমে পড়লাম আমি। কাব্য গাড়িটা রাস্তার এক সাইডে কিছু গাছের আড়ালে রেখে গাড়ি থেকে বেরিয়ে আসলাম, হাতে কিছু ব্যাগ। তারপর আমার কাছে এসে বলল, চল। আমিও আর কিছু না বলে চুপচাপ কাব্যর পিছনে চললাম। আমরা কিছুটা জঙ্গলের মতো দেখতে এমন একটা মাঠের মাঝখান থেকে হাঁটতেছিলাম। আশেপাশের পরিবেশ দেখে গা ছমছম করে উঠলো আমার, কারণ আশেপাশে কাউকে দেখছি না। আমি কাব্যর কাছে গিয়ে বললাম, আমরা এদিকে কোথায় যাচ্ছি? গেলে বুঝতে পারবি। হঠাৎ আমি কিছুটা দূরে একটা ছোট্ট কুড়ে ঘর দেখতে পেলাম। আমি অবাক হয়ে বললাম, আমরা এখানে কেন এসেছি? আজকে এখানে থাকবো। আমি অবাক হয়ে বললাম, কি আজকে বাড়ি যাব না? না, কালকে সকালে যাব। বলছি কি, আমরা কি এখানে একা একা থাকবো? একা কোথায়? আমি আছি না? আর তোর সাথে প্রাণপ্রিয় ভূতেরা তো আছেই। কাব্যর কথা শুনে ঘাবড়ে গেলাম আমি। তারপর বলে উঠলাম, বলছি কি, পরিবেশটা কেমন যেন ভয় ভয় লাগছে। তার চেয়ে চলো আমরা এখান থেকে চলে যাই। আকাশটাও কেমন যেন অন্ধকার হয়ে আসছে, মনে হয় বৃষ্টি আসবে। কাব্য আমার হাত ধরে বলল, কিছু হবে না, আমি আসি না। কাব্য ভাইয়ের কথা শুনে কেন জানি না খুব ভয় লাগলো আমার। আমি আর কিছু না ভেবে ভাইয়ের হাত ধরে চললাম। কুড়ে ঘরে ঢুকে দেখলাম ঘরটা অগোছালো, কিন্তু খারাপ না, কেমন যেন ভালো লাগছে খুব। ভাইয়ের ভিতরে ঢুকে বলল, এগুলো সব পরিষ্কার কর। কাব্যর কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। তারপর বললাম, কি? তুই কি কানে শুনোস না? আমি পারবো না। তুই সত্যি পারবি না? না, পারবো না। হঠাৎই কাব্য আমার দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ করে কাব্যর এমন কাজ দেখে ভয় পেয়ে গেলাম আমি। সাথে সাথে আমিও পিছনে যেতে লাগলাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি এইভাবে এগিয়ে আসছো কেন? তুই কি বললি এইমাত্র? সত্যি তুই পারবি না? না মানে না। না মানে বাদ দিয়ে অন্য কিছু বল। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি কি পারি আর না পারি তোকে দেখাচ্ছি। কি দেখাবে? হঠাৎই পিছনে কিছু একটার সাথে আটকে গেলাম আমি, যার কারণে আর পিছনে যাওয়া যাবে না। এদিকে কাব্য এগোতে এগোতে অনেকটা কাছে চলে এসেছে আমার। কাব্য আমার এতটা কাছে আসায় আমার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। এদিকে কাব্য তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশার ভয় মাখা ফেস তার বরাবরই পছন্দের। হঠাৎ কাব্য ঝুঁকে গেল আমার দিকে। সাথে সাথে ভয় পেয়ে খিঁচে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে উঠলাম, পারবো, আমি করছি সব পরিষ্কার। কাব্য মাইশার কথা শুনে মুচকি হেসে বললাম, এই তো, গুড গার্ল। এইটুকু বলে মাইশার কাছ থেকে সরে আসলো কাব্য। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে আস্তে আস্তে চোখ খুললাম আমি। চোখ খুলে কাব্যকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। তারপর পুরো ঘরটা একবার চোখ বুলিয়ে শাড়ির আঁচল কোমরে বেঁধে পরিষ্কার করতে লাগলাম। আজকে একটা ব্ল্যাক রঙের শাড়ি পরেছিলাম, রেণুখালা পরিয়ে দিয়েছিল। এখন মনে হয় আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে। এই বলে কাজ করতে শুরু করলাম আমি, আর মনে মনে হাজারটা গালি দিতে লাগলাম কাব্যকে। বেশ কিছুক্ষণ পর জোরে নিঃশ্বাস ফেললাম আমি, কারণ ঘরটা অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। এদিকে বিকেল গড়িয়ে গেছে। ঘরটার কাছ থেকে বাইরে বের হতেই দেখলাম আকাশটা পুরো কালো হয়ে গেছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ চোখ গেল কাব্য ভাইয়ের দিকে, কারণ সে কিছুটা দূরে একটা গাছের নিচে বসে আছে। আমি একা এখানে কাজ করতে দিয়ে শয়তানটাই ওইখানে বসে আছে। আমি কিছুটা হেঁটে ভাইয়ের সামনে গিয়ে বললাম, এখানে বসে আছো কেন? তোর কাজ শেষ? এখন বলো, খাবো কি? প্রচুর খিদা লেগেছে আমার। সেই সকাল সকাল খেয়েছিলাম, এখন পর্যন্ত কিছু খাইনি। তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করে দাও। বিনিময়ে কাব্য বলে উঠলো, ওখানে অনেক ঘাস আছে, খেয়ে নে। আমি কি ঘাস খাবো? এতটুকু বলে ভাইয়া হনহন করে চলে যেতে লাগলো। আমি গাল ফুলে দাঁড়িয়ে রইলাম। এমন সময় কালো মেঘের আকাশটা থেকে বর্ষণ শুরু হতে লাগলো। বৃষ্টির পানি গায়ে পড়তেই কেমন যেন শরীর শিউরে উঠলো। ধীরে ধীরে বৃষ্টির রেখা বাড়তে লাগলো, আর আমিও খুশি মনে বৃষ্টিতে ভিজতে লাগলাম। বৃষ্টি বরাবরই ফেভারিট আমার, আর ভিজতে বৃষ্টিতে আরও বেশি ভালো লাগে।
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজতে লাগলাম আমি। এমন সময় হঠাৎই কাব্য ভেবে চেঁচিয়ে বলল, এই তাড়াতাড়ি চল, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। কিছু হবে না, চলো না ভিজি। না, আমি ভিজবো না। আরে ভিজো না, কিছু হবে না। এই বলে বৃষ্টিতে লাফাতে লাগলাম আমি। এদিকে কাব্য তাকিয়ে আসছে মাইশার দিকে। মাইশার এই বাচ্চা মুখগুলো তার খুব ভালো লাগছে। তারপর আর কি, সেও মাইশার সাথে বৃষ্টিতে ভিজার মজা নিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। মাইশা আকাশের এই ঝলকানি দেখে ভয় পেয়ে কাব্যকে জড়িয়ে ধরল। আকাশের মেঘের ডাক শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরল মাইশা কাব্যকে। এদিকে আচমকা এমনটা হতে কিছুটা অবাক হয়েছে কাব্য। তারপর সেও খুশি হয়ে জড়িয়ে ধরল মাইশাকে। কিছুক্ষণ পর মাইশা কাব্যকে জড়িয়ে ধরে আসে বুঝতে পেরে ঘাবড়ে গেল। তারপর তাড়াতাড়ি কাব্যকে ছাড়িয়ে বলল, সরি জামে, আসলে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে কাব্য মাইশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাইশা যে তাকে কিছু বলছে তা হয়তো তার কান পর্যন্ত পৌঁছালো না। বৃষ্টিতে ভিজে পুরো শরীর ভিজে গেছে মাইশার। এক অদ্ভুত নেশা সে গ্রাস করলো কাব্যকে। কাব্য মাইশার ঠোঁটে হাত দিয়ে বলল, হঠাৎ করেই কাব্যর এমন কাজে অবাক মাইশা। কারণ সে হয়তো ভেবেছিল কাব্য তাকে মন্দ বলবে। অবশ্য মন্দ বলার কিছু নেই, জামাইরে তো জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো ধরি নাই। এসব ভাবনার মাঝে হঠাৎই কাব্য মাইশাকে টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয়। মাইশার কোমর জড়িয়ে ধরে মাইশার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। আচমকা এমনটা হওয়াতে মাইশা পুরো ভাবাচাকা খেয়ে যায়। পরক্ষণে কী হচ্ছে বুঝতে পেরে কাব্যর কাছ থেকে ছাড়া পাওয়ার ব্যর্থ চেষ্টা করে এক পর্যায়ে সেও থেমে যায়। দুজনে এক অদ্ভুত অনুভূতিতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর কাব্য মাইশাকে ছেড়ে দেয়। এরপরে কাপড়কে ছেড়ে দিয়ে দুজনে একসাথে শ্বাস ফেলতে শুরু করলো। দুজনের মধ্যে কুটকুটে নীরবতা এসে ভর করলো, কারণ তারা নিজেরা বুঝতে পারেনি এতক্ষণ তারা কি করছিল। হঠাৎ দুজনে একসাথে হাসি দিতে শুরু করলো। থরথর করে কাঁপছি আমি, ভেজা শাড়িতে পুরো জমে গেছি। আর আমার সামনে কাঠের টুকরো দিয়ে আগুন জ্বালাচ্ছে কাব্য। বিষয়টা অদ্ভুত হলেও ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যেই কাব্য আগুন জ্বালিয়ে বলল, এবার আর শীত করবে না। আচ্ছা তুই বস, আমি গিয়ে গাড়ি থেকে তোর জন্য জামা নিয়ে আসছি। আমি কাব্যর কথা শুনে শুধু মাথা নাড়ালাম। তারপর ভাইয়াও আর কিছু না বলে চলে গেল। আর আমি আগুনের থেকে কিছুটা উপরে হাত রেখে শীত কামাচ্ছি। এদিকে গাড়ির কাছে এসে হাসছে কাব্য, নিজের কাছে নিজেই লজ্জিত। যেটা অবশ্য হয়েছে সেটা হয়তো কাব্য করতে চায়নি, হয়ে গেছে। এই ভেবে গাড়ির ভিতর থেকে মাইশার একটা জামা নিয়ে নিজেও চেঞ্জ করে আবার চলল সে। হুট করে মাইশা চেঁচিয়ে উঠে পিছনের দিকে দৌড়াতে লাগলো। এমন সময় সামনে কাব্যকে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, ভূত ভূত। এদিকে হুট করে কেউ জড়িয়ে ধরাতে অবাক হয়ে গেল কাব্য। পরক্ষণে মাইশা বুঝতে পেরে বলল, কি হয়েছে? ওখানে ভূত আছে? কি, এই সন্ধ্যাবেলা ভূত কোথায় পেয়েছিস তুই? না মানে ওখানে কেমন যেন ছমছম লাগছে। এই বলে কাব্যকে ছেড়ে দিলাম আমি। তারপর ঠোঁট কামড়ে দিয়ে বললাম, না মানে ওখানে একা ভয় লাগছিল। কাব্য আমার কথা শুনে আমার দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, তাই নাকি? আমাকে জড়িয়ে ধরার ধান্দা? হুম। কাব্যর কথা শুনে অবাক হয়ে বললাম আমি, কি কানে শুনতে পাসনি? আচ্ছা ঠিক আছে, যাও, এত বড় মিথ্যা কথা বললে তুমি। আজ থেকে তোমায় আর কোনোদিন জড়িয়ে ধরা তো দূর, তোমার থেকে 10 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখবো। পুরো এক শ্বাসে কথাগুলো বলে কাব্যর কাছ থেকে আমার জামাটা টান মেরে এনে হন হন করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলাম আমি। রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। শয়তানটাই বলে কিনা ওকে জড়িয়ে ধরার বাহানা করেছি। আর যদি তোরে কোনোদিন জড়িয়ে ধরছি, লাগলে কারেন্টের তারকে জড়িয়ে ধরবো, তারপরে তোরে ধরুম না শালা হনুমান। এদিকে কাব্য আগুনের সামনে দাঁড়িয়ে হাসছে। তার হাসি যেন থামছি না। মাইশাকে এইভাবে রাখতে তার খুব সত্যি ভালো লাগে। এখন তো খুব লাগছে, এই বলে হাসছে কাব্য।